আমরা আসলে টেরও পাই নাই যে পুলিশ আসতেছে। ওই যাত্রাবাড়ি মোড়ের দিক থেকে কমপক্ষে 20 জন 30 জন পুলিশ এরা দলবদ্ধভাবে আসতেছিল। সবার হাতে একদম কি বলে রাইফেল, মানে সবার হাতেই মানে লোডেড গান, ঠিক আছে। একদম আসার পরে দোকানের মধ্যে ঢুইকা, যেহেতু আমরা মাদ্রাসা স্টুডেন্ট, পাঞ্জাবি ছিল, ইয়া ছিল, তো আইসাই দেখে বলতেছে এই দুইটা জামাত ধর। একজনে আমার ইয়া ধরছে, কি বলে এই যে পায়জামার এখানে ধরছে, ধুইরা একদম হাতে ফোন টোন সব নিয়ে গেছে। কাউরে যে ফোন দিব এই সুযোগও ছিল না। আবার আমাদের মানিব্যাগ টানিব্যাগ সব চেক করলো, তারপরে হচ্ছে ফোন সব ফোন নিয়ে গ্যালারি চেক করলো। চেক করার পরেই মানে আরো বেশি রাগ হয়েছে, ঠিক আছে। ছবি টবি ছিল, হ্যাঁ, আন্দোলনের ছবি টবি ছিল। টোল প্লাজায় যখন আগুন ধরায় তখন ওইখানে আমি ছিলাম। কমপক্ষে 100 জন পুলিশ আওয়ামী লীগকে পাহাড়ে দিয়ে নিয়ে গেছে। ছাত্রলীগের পোলাপাইন আগে হচ্ছে পুলিশ, পরে হচ্ছে ছাত্রলীগের পোলাপাইন। এদের পিছনে মনে করেন যে ইটা মারতে মারতে আসতেছে। আমরা পাশে ভিডিও করছিলাম, ওইখানে আমাদের চোখের সামনে টোল প্লাজায় ছাত্রলীগের ছেলেপিলে সব আগুন ধরাইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি রক্তাক্ত জুলাই উপলক্ষে ইনসাফের বিশেষ আয়োজনে। আজকে আমাদের অতিথি মাদ্রাসার ছাত্র, জুলাই আন্দোলনে গুমের শিকার হওয়া মাওলানা আবু বকর চৌধুরী। আজকে আমরা তার সাথে কথা বলবো, তার সেই সময়কার স্মৃতিচারণগুলো শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে প্রথমেই আপনার গুম হওয়ার, আপনি যে গ্রেপ্তার হলেন, এই গ্রেপ্তারের বিষয়টা জানতে চাই। কবে গ্রেপ্তার হলেন, কিভাবে গ্রেপ্তার হলেন, গ্রেপ্তারের সময়টা কি ছিল? আমরা যেদিন গ্রেপ্তার হই, আমি একা গ্রেপ্তার হই না, আমার সাথে আমার এক ছোট ভাই ছিল, রুমমেট মাহমুদ। তো আমরা দুজন ওই দিন সম্ভবত 24 তারিখ ছিল, 24 তারিখ সম্ভবত মানে কারফিউ ছিল, এরকম কিছু একটা। 20 তারিখ থেকে কারফিউ দেওয়া হয়। হ্যাঁ, 19 তারিখ থেকে কারফিউ ছিল, মানে মধ্যরাত থেকে কারফিউ দেওয়া হয়। 24 তারিখ সম্ভবত মাগরিবের নামাজের পরে আমরা দুইজনে বের হইছি। তো বের হওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে যাত্রাবাড়ি যে কুতুবখালী মোড়টা, হ্যাঁ, ওই মোড়ে ওইখানে অনেক মানুষজন, মোটামুটি ভালোই মানুষজন, ঠিক আছে। তো আসার পরে ওইখানে আমরা এক দোকানে চা খাইতে গেছি। মূলত আমরা বের হয়েছি কিছু বাজার সদাই করার জন্য, সারাদিন বাসায়, ঠিক আছে, কিছু বাজার সদাই করার জন্য বের হয়েছি। ওইখানে চা খাইতে ঢুকছি। ঢোকার পরে আমরা চা খাচ্ছিলাম, দুইজনেই চা খাচ্ছে, আরো লোকজন আছে। হঠাৎ আমরা আসলে টেরও পাই নাই যে পুলিশ আসতেছে। ওই যাত্রাবাড়ি মোড়ের দিক থেকে কমপক্ষে 20 জন 30 জন পুলিশ এরা দলবদ্ধভাবে আসতেছিল। আর সবার হাতে একদম আপনার কি বলে রাইফেল, মানে সবার হাতেই মানে লোডেড গান, ঠিক আছে। একদম আমরা চা খাচ্ছিলাম দোকানের মধ্যে, আমরা দেখি নাই। আসার পরে দোকানের মধ্যে ঢুইকা যারা ছিল, মোটামুটি মানে স্টুডেন্ট ছিলাম আমরা 2 জন, আর বাদ বাকি সবাই কেউ রিক্সাওয়ালা বা কেউ ওই যে দোকানের সহযোগী যারা আছে এরাই, মানে দিন মজুর মানুষ। হ্যাঁ, এরাই। তো স্টুডেন্ট আমরা 2 জনই, ঠিক আছে। যেহেতু আমরা মাদ্রাসা স্টুডেন্ট, পাঞ্জাবি ছিল, তো আইসাই দেখে বলতেছে এই দুইটা জামাত ধর, ঠিক আছে। আচ্ছা, এই টাইপের কিছু। মানে আইসাই একটা জামাত একটা ট্যাগ দিল। হ্যাঁ, আইসাই বলতেছে যে এই দুইটা জামাত। আমরা বলছি যে আমরা এই মাদ্রাসার স্টুডেন্ট, ঠিক আছে। তারা কোনো কেয়ারই করে নাই, ঠিক আছে। একদম একজনে আমার ধরছে, কি বলে এই যে পায়জামার এখানে ধরছে, ধুইরা একদম হাতে ফোন টোন সব নিয়ে গেছে। কাউরে যে ফোন দিব এই সুযোগও ছিল না আর কি। পরে মাহমুদ আমাকে, আর হলো ওইখান থেকে দোকানে আর একজন ছেলে ছিল, ও আর কি আমাদের পাশেই বসে সিগারেট খাচ্ছিল, ঠিক আছে। তো যেই অপারেশন অফিসার যে ছিল যাত্রাবাড়িতে ওইখানে ধরছে, তো ও আর কি উনি আর কি ওর হাতের থেকে সিগারেটটা নিয়ে বলতেছে যে এই দেখ শালা মালগুলো খায়, ঠিক আছে। হ্যাঁ, তো পুলিশ আর কি ওর হাত থেকে নিয়ে ও খাইতেছে আর কি, ঠিক আছে। আবার আমাদের মানিব্যাগ টানিব্যাগ সব চেক করলো, তারপরে হচ্ছে ফোন নিয়ে গ্যালারি চেক করলো। গ্যালারি চেক করার পরেই মানে আরো বেশি হয়েছে, রাগ হয়েছে, ঠিক আছে। ছবি টবি ছিল, হ্যাঁ, আন্দোলনের ছবি টবি ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার ওই যে ওইখানে যে আগুন ধরাইছে, আচ্ছা, সম্ভবত 19 জুলাই বা যাত্রাবাড়িতে প্রথম যেই দিন গোলাগুলি হয়েছে আর কি, সংঘর্ষ হয়েছে। এটা হলো 16 তারিখ বিকেল থেকে শুরু হয়, 16 বা 17 তারিখ, ঠিক আছে। ওই যে আগুন ধরায় দেয় টোল প্লাজায় যখন আগুন ধরায় তখন ওইখানে আমি ছিলাম, ঠিক আছে। এই পাশে ছিলাম। কমপক্ষে 100 জন পুলিশ আপনার আওয়ামী লীগকে পাহাড়ে দিয়ে নিয়ে গেছে।
মানে ছাত্রলীগের পোলাপান ছাত্রলীগের পোলাপাইন আগে হচ্ছে পুলিশ, পরে হচ্ছে ছাত্রলীগের পোলাপাইন। এদের পিছনে পিছনে মনে করেন যে ইটা মারতে মারতে আসতেছে, ঠিক আছে। আমরা পাশে ভিডিও করছিলাম, ওইখানে আমাদের চোখের সামনে টোল প্লাজায় ছাত্রলীগের ছেলে পেলে সব আগুন ধরাইছে, তখন আমরা ওইখানে ছিলাম। মানে পুলিশ পাহারায় ছাত্রলীগের ছেলে পুলিশ, এটা পুরোপুরি পুলিশ পাহারাই বলা যায়, ঠিক আছে। আর আমরা যে গলির মোড়ে ছিলাম, ঠিক আছে, ওই যে টোল প্লাজার সামনে একটা গলি আছে, যাত্রাবাড়ির মাদ্রাসার সোজা যে রোডটা, ঠিক আছে, ওইখানে একটা গলি আছে। খালপাটটা, কুতুবখালী খালপাট, খালপাড়ের রোড, ওই গুলি আছে। তো ওইখানে পুলিশ সরাসরি রাবার বুলেট ছুটতেছিল মানুষ দেখা, উস্কানিমূলক, যে মানুষ যাতে আগায় আসে, কিছু একটা বলে, এই টাইপের কিছু। আর ছাত্রলীগের প্লাবন ইটা মারতেছিল, পুরাদম ইটা মারতেছিল, ঠিক আছে। অল্পের জন্য আমার একদম নাকের সামনে দিয়া, ঠিক আছে, নাকের সামনে একদম কইরা একদম একটা বুলেট। অনেক মানুষের ভিড়, সবাই দৌড়াদৌড়ি করতেছিল না, আমি হচ্ছে ভিডিও করতেছিলাম ওই সময়, যে ছাত্রলীগের পোলাপাইন ইটা মারতেছে, পুলিশে ওই ভিডিওগুলো মোবাইলে ধারণ করতেছিলাম, ভিডিও করতেছিলাম। তো তখন হইলো হঠাৎ একদম কানের পাশ দিয়া, মানে কানের পাশ দিয়ে বলতে এই দিক দিয়ে একদম ঘুরে গেছি, মুখের সামনে দিয়ে, কেমনে যেন আল্লাহ বাঁচাইছে, ঘুরে গেছি, বুলেট একদম যা দোকানের ইয়াতে লাগছে, কি বলে, দোকানের শাটারে লাগছে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই আন্দোলনের আমাদের গ্রেফতার করার আগে, মানে ওই ভিডিওগুলো ছিল আর কি ফোনে, ঠিক আছে। তো এইটা দেখা তো পুলিশ আরো চেতে গেছে যে শালা পুরাপুরি স্পটে ছিল, ঠিক আছে, ওকে গাড়িতে ওঠা, এইভাবে গালি দিয়ে শালা পুরো এইভাবেই। আরে ওরা আরো যে কত বাজে কথা বলছে, এগুলো তো ক্যামেরার সামনে বলাই যায় না। আমাকে আর মাহমুদকে আর সাথে ওই ছেলেটাকেও নিছে। ওই যে দোকানদার, হ্যাঁ দোকানদার না, ওই সিগারেট খাচ্ছিল, ঠিক আছে। তো ওই ছেলেটাকেও নেওয়ার পরে গাড়িতে উঠাইছে, গাড়িতে উঠায়া আমাদেরকে সরাসরি একদম যাত্রাবাড়ি থানায় নিয়ে আসছে। একদম এটা হলো কুতুবখালী থেকে, হ্যাঁ কুতুবখালী থেকে একদম সরাসরি যাত্রাবাড়ি থানায় নিয়ে আসছে গাড়িতে উঠায়া। হ্যাঁ গাড়িতে আরো অনেকেই ছিল, যাদেরকে মনে করেন বিভিন্ন জায়গা থেকে ইয়া কইরা নিয়ে আসছে, আমাদের তুইলা নিয়ে আসছে। হ্যাঁ তুইলা নিয়ে আসছে। আমাদের সাথে আরেকটা প্রিজন ভ্যানও ছিল। আচ্ছা, মানে ওইটার মধ্যে আরো অনেক লোক। আমাদেরকে যাত্রাবাড়ি থানায় আনার পরে স্বাভাবিক আমাদের ফোন টোন সব নিয়ে গেছে, একদম মানি ব্যাগ ছিল, মানি ব্যাগ নাই, একজনের নেওয়া ধরছে, আরেকজনে না দিয়ে দেবো, ঠিক আছে। মানি ব্যাগ নাই, ফোন নিয়ে গেছে। আচ্ছা, সবারই ফোন নিয়ে গেছে, কাউকে যে ফোন দিব এরকম কোনো ইয়া ছিল না। তো আমি বলছিলাম যে স্যার আমার মামা আছে একজন পুলিশ, আপনি তার সাথে একটু কথা বলেন, ঠিক আছে। একদম খারাপ ভাষায় একটা গালি দিয়ে বলছে যে আমি আসলে গালিটা দিলেই বুঝবেন আসলে মামার গোষ্ঠী, এই কথা বলছে, ঠিক আছে। আচ্ছা, তো এই কথা বলার পরে আমি আর কিছু বলি নাই, যাক আল্লাহ ভরসা, যা হয় হবে, ঠিক আছে। দয়া নিউজ পড়তেছিলাম, এছাড়া আসলে কোনো কাজ নাই ওইখানে। যে আমি যদি আপনাকে সাহায্য করি, ঠিক আছে, আপনাকে ধরে পিটাবে, এই টাইপের। আচ্ছা, মানে সাহায্য করার কোনো যার যার চিন্তায় শেষে আছে। তো আমার সাথে যে ছেলেটা ছিল মাহমুদ, ওই মাহমুদ হইলো একটু বাচ্চা টাইপের আছে না, বা লম্বা চওড়া বড়, হ্যাঁ বাচ্চা টাইপের। তো আসলে বলতেছে ভাই কি হইলো এটা, ঠিক আছে, এখন বাড়িতে কিভাবে কি করব, বাড়িতে মানে খুব কান্নাকাটি করতেছিল। তো যাত্রাবাড়ি থানায় আসার পরে আমাদের একদম থানায় ঢুইকে একদম পুরা ইয়া হয়ে গেছি, পুরা থানা একদম মানুষ দিয়ে ভর্তি, ছাগলের পালের মতো শোয়ায় রাখছে, মানে গ্রেফতার করে আইনা। হ্যাঁ বসার জায়গা নাই। যাত্রাবাড়ি থানাটা অনেক বড় না, আহামরি তো খুব একটা বড় না, মানে যে রুমগুলো আছে ওগুলো হলো পুলিশ কর্মকর্তাদের রুম, সেলগুলা খুব অল্প ছোট, ঠিক আছে। তো ওইগুলোর মধ্যে না মনে করেন আমরা যেই ছেলে ছিলাম ওইখানে কমপক্ষে 100 লোক ছিল। আচ্ছা, বসার জায়গা নাই, ঠিক আছে। তো পাশে আবার যে কি বলে টয়লেট বা পেশাবখানা, ঠিক আছে, এটা একদম উন্মুক্ত, খোলা, কোনো দরজা নাই, ঠিক আছে। একটা দিয়া রাখছে, কম্বল দিয়া রাখছে, একটা মগ দেওয়া ছিল, বা মগও নাই, ছিল, বোতল ছিল, বোতল কাটা, হ্যাঁ বোতল কাটা ছিল, আর হইলো আপনার একটা কম্বল দেওয়া ছিল। হ্যাঁ, তবে পাশে কেউ যদি দাঁড়ায় সবই মাশাআল্লাহ, ঠিক আছে, দেখা যায়। এই হচ্ছে যাত্রাবাড়ি থানার ভিতরকার অবস্থা। তখনকার এই অবস্থা ছিল যে নতুন, আমরা তো মানে কিছু যে বলবো তখন ওই পরিবেশ নাই। জীবনের প্রথম থানার মধ্যে ঢুকছি, হ্যাঁ থানার মধ্যে বলতে ছেলে ঢুকছি, ঠিক আছে। এর আগে কখনো থানায় ওই রকম আসা হয় নাই, সর্বোচ্চ 1-2 বার থানায় যাওয়া হয়েছে। তো ভিতরে ওই ভয়টা তো কাজ করছে যে আল্লাহ কি হইলো,
আবার খুব ভয়াবহ ইয়া চলতেছে। হ্যাঁ, অবস্থাও তো খুব ভয়াবহ, ঠিক আছে। কি হবে না হবে নিয়ে আসলো কেউ তো জানে না। আমাদেরকে নিয়ে আসছে, আনার পরে ফোন আইনে ফোন যে চেক করছে, ফোন চেক করার পরে মানে থানায় আনার পরেও আবার ফোন চেক করছে, একদম জিমেইল টিমেইল যা আছে সব দেওয়া লাগছে, জিমেইলের লেখা যা আছে এগুলাও পড়ছে, মানে বিভিন্ন জায়গায় কোথায় কোন লেখা পাঠাইছি, আমার মেসেজগুলা, ঠিক আছে, এগুলাও সব দেখছে। দেখার পরে বলতেছে ওই যে জামাত শিবির এই সেই হাবিজাবি ট্যাগ দিয়া রাখছে। তো রাতে ওই রকম মানুষ বেশি থাকার কারণে মানে অত্যাচারটা করতে পারে নাই, মানে অতটা ফোকাস ছিল না, ঠিক আছে। মানুষ বেশি, ওদের কাজ ছিল যে যাত্রাবাড়ি একদম এমনও শুনছি রাত্রেবেলা যে যাত্রাবাড়ি একদম পুরুষ শূন্য করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, যাত্রাবাড়ি পুরা এরিয়া পুরুষ শূন্য করে ফেলবে, পুরা যাদেরকে আনতেছে আইনায় শুধু ঢুকাইতেছে, ভিতরে জায়গা আছে কিনা ওইটা দেখার বিষয় না, শুধু আইনা সারা রাত। আমরা রাত 3টা পর্যন্ত মানে মোটামুটি জাগনা থাকতে পারছি আর কি, ঠিক আছে। পরে শরীর ক্লান্ত, সারা রাত বসতেও পারি নাই, মানে বসবো যে বসারও এরকম কোনো জায়গা নেই, এমনিতেই গরম। রাত্রেবেলা শুধু পানি খাইতে দিছে, ঠিক আছে। স্বাভাবিক, পরিচিত কেউ তো নাই যে আইসা খাবার দিবে, খাবার দেওয়ার মতো আইসা পরিস্থিতিও নাই যে কেউ আইসা খাবার দিবে, সাহস করে। জানেই তো না যে আপনি তো জানেই তো না। রাত্রেবেলা আমাদেরকে যাত্রাবাড়ি রাখছে এই অবস্থায়। যাত্রাবাড়ি রাখার পরে সকালবেলা একদম ফজর বা 7টা কি 8টার দিকে, 7টা 8টার দিকে আমাদেরকে জোড়ায় জোড়ায় বের করছে। আচ্ছা, গুইনা গুইনা জোড়ায় জোড়ায় বের করছে, একদম ছাগলের পালের মতো, ঠিক আছে। আচ্ছা, প্রিজন ভ্যান সম্ভবত আমরা যখন গেছি তখন 3টা কি 4টে ছিল, পুরাটা একদম ভৈরা গরু ভরা করছে, ভৈরা। সকালে গুইনা গুইনা বের করছে, রাত্রে আবার সবার নাম এগুলা নোট করছে। তো করার পরে সকালবেলা একদম কোর্টে নিয়ে গেছে, সরাসরি কোর্টে নিয়ে গেছে। কোন কোর্টে? কোর্টে হইলো ওই যে সিএম কোর্ট বলে না, মানে আমরা আসলে জানিও না আমাদের কি অপরাধ, কি করছি না করছি, আমাদের কোনো খোঁজ খবরও নাই। তো একটা পিচ্চি পোলারে নিয়ে আসছে, ঠিক আছে, একদম সর্বোচ্চ বয়স হইলে 10 হইতে পারে এইরকম, এই এতটুকু একটা পিচ্চি পোলারে নিয়ে আসছে, ঠিক আছে। ওর দোষটা কি? আমরা না হয় বুঝলাম আন্দোলন যাই হোক করছি, ঠিক আছে, পিচ্চি পোলা, ওর দোষটা কি, ঠিক আছে। ওরে ধরে নিয়ে আসছে, তো ও আমাদের সাথে ছিল। তো প্রিজন ভ্যানে তো জানেনি অবস্থা কি, একদম পুরা বাজে অবস্থা, মানে গরুর গাড়ি কুরবানির সময় গরু যেভাবে ইয়া করা হয়, নিঃশ্বাস নেওয়ার মতো অবস্থা নেই, এক ঢোক পানি যে খাবো এই টাইপের, মানে এই কিছুই নাই ওইখানে। তো ওইখানে নামানোর পরে, কোর্টে নামানোর পরে আমাদেরকে এতটুকু একটা বোতলে পানি দিছে, একটা কলা দিছে, 2টা রুটি দিছে, তাও হচ্ছে আপনার দুপুরে। আচ্ছা, 1টার পরে গ্রেফতার হয়েছেন সন্ধ্যায় মাগরিবের পরে, তখন থেকে না খাওয়া, খাবার দিছে একদম। হ্যাঁ, থানায় শুধু রাত্রেবেলা হয়তো 2বার পানি খাইছি, 2-3বার পানি খাওয়ার সুযোগ হয়েছে, আর খাবার দিছে দুপুরে। হ্যাঁ, পরে কলা রুটি, কলা, একটা কলা, ছোট্ট একটা কলা, হ্যাঁ 1.5 ইঞ্চি কলা বলে আর কি, ঠিক আছে, ছোট্ট একটা কলা, আর হচ্ছে এতটুকু একটা পানির বোতল, আর 2টা রুটি দিছে, 2টা রুটি। হ্যাঁ, তো আইনা আমাদেরকে গারদে ঢুকাই রাখছে, মানে আমাদের যে কি করতে হবে কি কিছুই না। মাঝে মধ্যে এদের যে উকিল আছে না, বটতলার উকিল বলে, হ্যাঁ, এই বটতলার উকিল রাইসা এদের সাথে, পুলিশের সাথে যাদের মানে আছে কি বলে সম্পর্ক আছে, ঠিক আছে, এরা এই বটতলার উকিলদের সাথে আসামিদের করাই দিতেছে, যোগসাজশ করাই দিতেছে, মানে পরিচয় করাই দিতেছে। এরা আসলে কেস পায় না, বটতলার উকিল যারা, এরা কেস পায় না, ঠিক আছে। তো এই যে বিভিন্ন আন্দোলনে যাদেরকে ধরা হয়, ঠিক আছে, একসাথে অনেককে ধরে না আন্দোলনের সময়, ঠিক আছে। তো এই বটতলার উকিলরা এদেরকে মুরগি বলে, ঠিক আছে, নতুন নতুন আসামি যারা আছে এদেরকে মুরগি বলে, তো মুরগি ধরে আর কি। ও যদি কেসটা নাও পায়, ঠিক আছে, মনে করেন আমি জানি না, আমার কাছে যে ওই কেসের দেয়, আমি তো সাইন করে দিব, স্বাভাবিক, আমি চিন্তা করবো যে আমারে বের করবে, এই টাইপের কিছু। তো সাইন করে দিলে ও তো আমার মামলার পাওয়ারটা নিয়ে গেল। পাওয়ার নেওয়ার পরে মনে করেন যে ও করবে কি, আমার অন্য উকিল যদি নেয় তাহলে মনে করেন যে ওরে 2000 টাকা দিতে হবে বা কিছু একটা করতে হবে। পরের কত তারিখ গ্রেফতার হয়েছে আপনার 24 তারিখ মাগরিবের পরে। আচ্ছা, হ্যাঁ, 25 তারিখ আমাদেরকে কোর্টে নিয়ে গেছে। এইখানে রাখে নাই, কাউকেই রাখে নাই, সারা রাত্র গ্রেফতার করছে, সকালবেলা কোর্টে নিয়ে চালান করে দিয়েছে। হ্যাঁ, কোর্টে চালান করে দিছে। আচ্ছা, পরবর্তীতে হয়েছে আপনার ওই কোর্টে থেকে মানে পুলিশকে 4-5 জন পুলিশকে 100 করে 200 করে টাকা দিছি।
আপনার ইয়ার জন্য, মানে আব্বার নাম্বার লিখে দিছি আর বলছি যে আমার আব্বাকে বলবেন যে আমি অমুক জায়গায় আছি। হ্যাঁ, বাড়িতে তো জানাইতেই হবে, কিছু করার নেই, বিপদে পড়ে গেছি। তো বলছে কিনা 1-2 জন বলছে, আবার 2-1 জনে টাকাও চাইছে বাড়ি থেকে, যে আপনার ছেলে অমুক জায়গায় আছে, এই সেই ছাড়া দিতে পারবো, এই টাইপের কিছু টাকা পয়সাও চাইছে। পরের দিন 5টার দিকে, 5টা কি 6টার দিকে হঠাৎ করে আমাদের গারদে যে ঢুকাইছে, আর কোনো কথাবার্তা নাই, কিছু নাই, ঠিক আছে। সকালে মানে 10টার দিকে ঢুকাইছে হয়তো, এখান থেকে যাইতে যাইতে 10টা বাজছে। 10টার দিকে ঢোকানোর পরে আপনার বিকেল 5টায় সারাদিন ওই কলা রুটি খাওয়াইছে, আর কিচ্ছু না। আচ্ছা, পরে বিকাল 5টার দিকে হইলো আপনার ইয়াতে, ওই যে কেরানীগঞ্জে নিয়ে গেছে আমাদের। 5টার দিকে যাইতে যাইতে সম্ভবত সন্ধ্যা হয়েছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে গেছে একদম। যারা যারা ছিল আর কি আমাদের সাথে সবাইকে একদম নিয়ে গেছে। সেখানে কতজন হবে, কয়শো? আমরা প্রিজন ভ্যান আমাদের যে ওইখানে সম্ভবত 50 কি 60 জন ছিলাম, এরকম আরো অনেক প্রিজন ভ্যান গেছে, ঠিক আছে। আমাদের পরের গাড়িতে গেছিল হইলো আপনার ওই বিএনপির আমির খসরু মোহাম্মদ করে একজন নেতা আছে না, উনি, ঠিক আছে। আমাদের পরের গাড়িতেই দেখলাম যে উনি নামতেছে, মানে চেহারায় চিনি, নামটা ওই রকম আসতেছে না, ঠিক আছে। উনি এইভাবে হাত নাড়াইলো, নেতারা যা করে আর কি, ঠিক আছে। পরবর্তীতে ওখানে নেওয়ার পরে সবার নাম করলো, লিস্টি করলো, আর মানি ব্যাগ, টাকা পয়সা, ঠিক আছে, সব নিয়ে নিল। বলতে টাকা পয়সা বলছে মানি ব্যাগটা সব ফালাই দিল, চাবি ছিল আরো যা যা ছিল কার্ড সব ফালাই দিল, টাকা ওইখানে জমা দিয়ে রাখতে বললো। আমরা ছিলাম হচ্ছে আপনার ওই যে যমুনা কেন্দ্রীয় কারাগারের যমুনা বিল্ডিং এর একদম নিচতলায় নিয়ে গেছিল আমাদের গণরুমে, ঠিক আছে। ওইখানে 300 কি 350 400 লোক একসাথে ঢুকে। সবাই কি মানে আন্দোলন থেকে? হ্যাঁ, সব আন্দোলনের লোক। যমুনায় যারা ছিল সব আন্দোলনের লোক। আচ্ছা, 3 থেকে 400 লোক মানে এক রুমের মধ্যে ঢুকাইছে। এরকম পুরা বিল্ডিংটা ভরা হচ্ছে আপনার এই যে আন্দোলনের সময় যাদেরকে গ্রেফতার করছে। আচ্ছা, পুরা বিল্ডিং একদম 1 থেকে 5 তলা পর্যন্ত পুরাটাই ভরা আন্দোলনের সময় যাদেরকে গ্রেফতার করছে আর কি, ঠিক আছে। তো ওই গণরুমে আপনার কি বলে, একজনের পাওয়ার উপরে, একজনের ঠ্যাঙের উপরে, একজনে দিয়া কোন রকম চিৎকাইতে হয়, ঠিক আছে, রাত্রেবেলা। আর ঘুমাইলাম, ঘুমানোর আগে নেওয়ার পরে খিচুড়ি খাওয়াইছে, মানে ওই যে মাদ্রাসায় যেরকম যে খিচুড়ি থাকে না, হলুদ নাই, পেঁয়াজ নাই, মরিচ নাই, ঠিক আছে, কোন রকম ঘুইটা বাইটা সিদ্ধ হইছে দিয়ে দিছে, এই টাইপের খিচুড়ি, ঠিক আছে। রাত্রেবেলা এটা হয়েছে আমাদের মেহমানদারি, রাতের মেহমানদারি খিচুড়ির, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর ওখানে বালিশ নাই, ওখানে আপনাকে ঢুকানো হয়েছে 25 তারিখ, হ্যাঁ, সন্ধ্যাবেলা হয়েছে আপনার কেন্দ্রীয় কারাগারে ঢুকাইছে আমাদের। ওখানে তো কোনো টর্চার হয় নাই ওইখানে? না, টর্চার আসলে করার সুযোগটাই পায় নাই। তারা তো ব্যস্ত, মানুষকে গ্রেফতার করতে ব্যস্ত, মানুষ এই গুইনা ঢুকাইতেছে ছাগলের পালের মতো, ঠিক আছে। তো টর্চার করবে কখন? ওখান থেকে ওখানে ছিলেন কত তারিখ পর্যন্ত? ওইখানে ছিলাম হচ্ছে আপনার 6 তারিখ আমাদেরকে বের করছে, 6 তারিখ রাত 12টার দিকে। আচ্ছা, এর মধ্যে বাড়িতে যোগাযোগ বলতে ওই যে আপনার টাওয়ার কল বলে, ঠিক আছে। আচ্ছা, টাওয়ার কল বলে, ওইখানে টাকা দিতে হয় 100 কইরা, নাম্বার দিয়ে দিতে হয়, আপনি সরাসরি কথা বলতে পারবেন না। আচ্ছা, তো এরা হচ্ছে ওই যে টাওয়ারে যারা পাহারাদার থাকে, হ্যাঁ, প্রহরী থাকে, এদের কাছে নাম্বার দিয়ে দিতে হয়, 100 কইরা টাকা দিতে হয়। তো টাকা দিলে আপনি শুধু সংবাদটা জানতে পারবেন যে এই কথা বলছে, আপনার কথাটা বলবেন, আচ্ছা, যে তাড়াতাড়ি বের করো বা টাকা লাগবে, টাকা দাও, ঠিক আছে। তো নাম্বার দিয়ে দিলে এরা করবে, আপনার আব্বা বা আম্মা যারাই যেই কল ধরুক বলবে যে টাকা লাগবে, আপনার ছেলে অমুক কিনা, ঠিক আছে। পরিচয় দেওয়ার পরে টাকা পয়সা কিছু লাগলে বলবে যে হ্যাঁ টাকা পাঠিয়ে দিব, এরা আবার আপনার কাছে সংবাদটা পৌঁছায় দিবে। আচ্ছা, হ্যাঁ, টেলিযোগাযোগ, বিজনেস এখানে। হ্যাঁ, তাদের ওই 100 টাকা, 1 মিনিট কথা বলবেন, মানে আপনিও তো কথা বলতে পারবেন না, তারাই কথা বলবে 100 টাকা। ওই সময়টাতে আপনার বাড়িতে যোগাযোগ করছে, আপনার বাড়ির অবস্থাটা কেমন ছিল? বাড়ির অবস্থা আমি তো আর তখন জানতে পারি নাই। আচ্ছা, এটাই আর কি। পরবর্তীতে জানতে পারছি যে 2-3 জন পুলিশ নাকি ফোন করছিল, ঠিক আছে। আর এদের মধ্যে 1-2 জন আবার টাকাও চাইছে যে আপনার ছেলে এইখানে আছে, কেরানীগঞ্জ কারাগারে আছে, তো ওর টাকা লাগবে, টাকা চাইছে, তো টাকা পাঠান, ঠিক আছে। অথচ আমি টাকা চাই নাই। আচ্ছা, আমার কাছে অলরেডি টাকা পয়সা আছে। আপনার পরিবারের মেন্টালিটি অবস্থা, আমার আম্মা মানে বর্তমান অবস্থা বলি, ওই সময়ের যে স্ট্রেসটা ওইটা নিতে পারে নাই। এখন আমার আম্মা ব্রেন স্ট্রোক করছে,
বাম সাইড প্যারালাইজড অলরেডি, ঠিক আছে। ওটা কি ওই সময়কার ওই টেনশনের কারণেই, ঠিক আছে, ইফেক্টটা এখনো আছে, ঠিক আছে। কিছুদিন আগে, বেশি দেরি হয় নাই, 2 বার স্ট্রোক করছে আমার আম্মা, ঠিক আছে। ওই সময়টার মানে যে পারিবারিক যে অবস্থাটা, ঠিক আছে, এটা ভুলে বোঝানো যাবে না, ঠিক আছে। ওই ট্রমা থেকে এখনো বের হইতে পারে নাই। 13 দিন আপনি কারাগারে ছিলেন। এই সময়টাতে সে ওরতে তেমন টর্চারের সুযোগ পায় নাই আর কি। টর্চারের সুযোগ তেমন পায় নাই। তবে আপনার আশেপাশের যারা ছিল তাদের অবস্থাটা আসলে কেমন ছিল? ওখানে মাদ্রাসার ছাত্র কি আরো ছিল আপনার সাথে? হ্যাঁ, মাদ্রাসার ছাত্র আরো অনেকেই ছিল, মানে আমাদের ছেলে ছিল না, আমাদের ছেলে আমরা 2 জনই ছিলাম, মাহমুদ আর হচ্ছে আমি, ঠিক আছে। তার মানসিক অবস্থা তখন কেমন ছিল? মাহমুদ প্রতিদিন সকালবেলা উঠে কান্না করতো, রাত্রে ঘুমাইতে গেলে কান্না করতো। আমি আসলে চেষ্টা করতাম যথাসম্ভব ওকে করার, শক্ত রাখার জন্য। ওই সময়টাতে আপনাদের আসলে আশাটা কেমন ছিল যে আমরা ছাড়া পাবো কি পাবো না? মানে ব্যাপারটা কি বলবো, ঠিক আছে, মানে আমি আসলে ধরেই নিছি যে আগামী 6 মাস বা 1 বছর আমাদের কোনো সংবাদ থাকবে না, আমরা বের হইতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ, হয়তো এইখান থেকে আমাদের অনেক রেয়ার কাশিমপুর কারাগারে নিয়ে যেতেছিল, কাশিমপুর। তো ওইখানে একটা ভয় ছিল সবার যে কাশিমপুর কারাগারে গেলেই হয়তো তাকে টর্চার করবে এই টাইপের কিছু। তো ওই ভয়টা ছিল ভিতরে। আমাদের সেল থেকেও 2-1 জনকে নিছে। আমাদের ছেলে দেখা যায় 40 জন 41 জন ছিলাম, ওইখান থেকেও 2-1 জনকে কাশিমপুর কারাগারে। আপনি আপনার গ্রেফতারের বিষয়টা জানলাম, বের হলেন, এমনি তো তখন ছাড়া পেয়ে গেছেন। হ্যাঁ, এমনিতেই স্বাধীন হওয়ার পরে, ফেসিবাদ মুক্ত হওয়ার পরে এভাবে ছাড়া পেয়েছেন। ওই সময়টাতে আপনাকে নিয়ে অনেক অ্যাক্টিভিটি ছিল ফেসবুকে, আপনার সম্ভবত মানে মাসুদ থেকে সবাই শুনছে আর কি। আচ্ছা, আপনার রুমমেট? হ্যাঁ, আমার রুমমেট সহপাঠী মাসুদুর রহমান, কবি মাসুদুর রহমান। ও মাসুদ সর্বপ্রথম আর কি ফেসবুকে পোস্ট করছিল যে আমি গুম হয়েছি। তখন কেউ জানে না আপনি কেউ জানে আমি কোথায়, কেউ জানে না। ফ্যামিলি একটু জানে না, ফ্যামিলি কোত্থেকে জানে? ফ্যামিলি ওই শেষ সময়টা, ফ্যামিলি শেষ সময় তো জানেই, শেষ সময় জানে, শুরুর দিকে আসলে কেউই জানতো না। 6 তারিখ পর্যন্ত যারাই আপনাকে নিয়ে ফেসবুক অ্যাক্টিভিটি চালাইছে তারা তখনও জানে না যে আপনি কোথায়। না, আমি কোথায় এটা কেউ জানে না, ঠিক আছে। দেখেছি ওই সময়টাতে আপনি আন্দোলনে যুক্ত হন কত তারিখ? যাত্রাবাড়িতে আপনার যে 16 তারিখ শুরু হয়, প্রথম যেদিন সংঘর্ষ শুরু হইলো, ঠিক আছে, দুনিয়া কলেজ থেকে ওই দিক থেকে পুলিশ করতেছিল, ঠিক আছে। যাত্রাবাড়ি মোড় থেকে আপনার কমপক্ষে 100 পুলিশ, হ্যাঁ 100 পুলিশ আপনার একদম পুরা যুদ্ধের সাজে সজ্জিত হয়ে, ঠিক আছে, হাঁটতে হাঁটতে একদম দুনিয়া কলেজ পর্যন্ত গেছে। ওই ভিডিওটা মূলত আমার ফোনে ছিল। একদম আমি কুতুবখালী খালের শুরু থেকে একদম পর্যন্ত আপনার এই দুনিয়া কলেজ পর্যন্ত ওই ভিডিওটা করছিলাম। ওই ফুটেজগুলো কি এখন আছে না ওরা ডিলিট করে দিয়েছে? না, ওই ফুটেজগুলো নাই। আচ্ছা, ওগুলা কি ওরা ফোনই নাই আমার কাছে। ওই ফোনই পরে পান নাই? না, যাত্রাবাড়ি থানা আগুন ধরায় দিল, ঠিক আছে। আর ফোনও পাই নাই আমার, ওই জিমেইল কিছু। এগুলো কি জিমেইল ছিল না, সেভ হয় নাই? জিমেইলে সেভ হয়েছে কিনা, ওদের তো আমার সব যত ছিল সবকিছুর পাসওয়ার্ড নিয়ে নিছে, ওরা নিয়ে নিছে, ওরা ডিলিট হয়তো করে দিছে বা কিছু একটা করছে, আমি পরবর্তীতে খুঁজে পাই নাই। আপনি তো মাদ্রাসার ছাত্র, এটা তো ছিল কোটা বিরোধী আন্দোলন, স্কুল ভার্সিটি ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন। আপনি তো সরকারি চাকরি করবেন না, সেই সুযোগ আপনার নাই। তাহলে আপনি কেন আন্দোলনে যুক্ত হলেন? এটা হচ্ছে জুলাইয়ের শুরুতে কিন্তু আমরা আন্দোলনের নামই নাই, তবে কোটার মানে ফেসবুক বলেন, লেখালেখির মানে হাসিনার সরকারের বিরুদ্ধে লেখালেখি করেছি, যেহেতু লেখার সাথে যুক্ত আছি, লেখালেখি করেছি। শুরুতে ওইরকম মানে এদের যায় মাঠে নামি নাই, তখন আন্দোলন অতটা রূপ নেয় নাই। হ্যাঁ, পরবর্তীতে যখন দেখলাম যে আমাদের ছাত্র ভাইদেরকে মারতেছে, পাখির মতো গুলি করে মারতেছে, হ্যাঁ, এই সরকার নিজেকে টিকায় রাখার জন্য আসলে যা করা দরকার তাই করতেছে, মানুষ মারতেছে, করতেছে। তো তখন হইল নিজের মধ্যে একটা চলে আসছে, যা হয় হবে, জিত চলে আসছে আসলে। তাছাড়া আগে তো অনেক ক্ষোভ ছিল। হ্যাঁ, ক্ষোভ তো অবশ্যই আছে, শাপলার ক্ষোভ তো আমরা কখনোই ভুলতে পারবো না। 21-এর ক্ষোভ, হ্যাঁ 21-এর, ওইটা তো আমরা জীবনেও ভুলবো না। তখন থেকে ফেসবুকে লেখালেখি চলতেছিল। তো এই যাত্রাবাড়ি যেদিন সংঘর্ষ শুরু হলো, তখন আসলে মনে করলাম যে দূর যাই,
ছাত্র ভাইদের সঙ্গ দেই। আসলে আমার তো এখানে 2 টাকার লাভ নাই, আমার লাভ নাই, আমার কোনো স্বার্থ নাই, স্বার্থ নাই, কিছুই নাই। আমি তো সরকারি চাকরি পাবো না। এই যে জুলাই আন্দোলন করলাম, জেলে গেলাম, ঠিক আছে, এখনো তো আমাদের কোনো লাভ নাই। আমরা মানে কোনো হিস্সাও দাবি করি নাই, ঠিক আছে। আমরা নিঃস্বার্থভাবে দেশের জন্য লড়াই করছি। তো এইটাই আসলে এই ফ্যাসিস্ট দূর করার জন্য, ঠিক আছে। তখনও তো হাসিনার পতনের ডাক ছিল না, ডাক ছিল না। তবে আমাদের দেখা গেছে ব্যাপারটা হইলো যৌক্তিক আন্দোলন ছাত্রদের, এইখানে তারা মানে কেন গুলি চালাবে ছাত্রদের উপর, ঠিক মানবিক আছে? জায়গা থেকে, মানবিক জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে আমরা তখন নামছি। যখন ইয়াতে ছিলেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন, তখন আপনাদের সাথে আসলে ব্যবহার, খাবার দাবারের কেমন ছিল? দিনে কয় বেলা খাবার দিত? ওইখানে আসলে খাবার বলতে সকালে একটা রুটি দিত, লাল রুটি, হ্যাঁ, জেলখানার প্রসিদ্ধ লাল রুটি। হ্যাঁ, ওইটা আসলে মানে ওই যে চালন দিয়া চালন দিয়া ইয়া করে না, চালে যে, হ্যাঁ, গমটা চালে না, ঠিক আছে, একদম সরাসরি রুটি বানায় দেয়। তো সকালে রুটি আর সবজি ছিল, 1 চামচ সবজি আর একটা রুটি। আর দুপুরে হচ্ছে ভাত দিত, দুপুরে ভাত, ডাইল, এই টাইপের কিছু। রাতে হচ্ছে আপনার একদিন মাছ দিত বা গরুর গোশত, 1 দিন না 2 দিন খাইছি আর কি। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত আপনারা দেখছিলেন, শুনছিলেন মাদ্রাসার শিক্ষার্থী মাওলানা আবু বকরের 2024-এর গণ অভ্যুত্থানে জুলাইয়ে গ্রেপ্তার হওয়ার গল্প এবং কিভাবে গ্রেপ্তার হলেন এবং সেই গল্পগুলো, সেই ভয়াবহ গল্পগুলো শুনছিলেন আপনারা এতক্ষণ যাবত। এরকম অনেক মাওলানা আবু বকরের মধ্যে এমন অনেক মাদ্রাসার ছাত্র সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বার্থে, উম্মার স্বার্থে। ইনসাফের রক্তাক্ত জুলাই উপলক্ষে ইনসাফের বিশেষ আয়োজনে নতুন এক পর্বে আবারও সেরকম কোন এক যোদ্ধার সাথে কথা হবে। সেই সময় পর্যন্ত সাথেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।